নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে ক্লাসগুলো আসছে তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা করে লাস্ট মিনিট সাজেশন ম্যারাথন আকারে ক্লাস তোমাদের করিয়ে দিচ্ছি এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে। তো আজকে আমরা ভারতের ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোয়েশ্চেনগুলো হতে পারে সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে কভার আপ করে দেবো, যাতে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে কমন পেতে পারো। তো চলো ক্লাসটা আমরা শুরু করব এবং প্রত্যেক দিনের মতো তোমাদের একটা বিষয় বলবো, এখনো সময় রয়েছে। যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু না জেনে থাকো তো অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটি তোমাকে হেল্প করবে, কারণ এখানে রয়েছে জানুয়ারি 2023 থেকে আগস্ট 2024 পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, এবং যেটি ডেডিকেটেডলি তোমাদের তৈরি করা হয়েছে পিএসসির এক্সামকে ভিত্তি করে এবং যেটা মিসলেনিয়াস এবং ক্লাসিককে ওরিয়েন্টেড করে। তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য অবশ্যই উপযোগী একটি বই, এবং এই বইটির মাধ্যমে তোমরা মোস্ট ট্রেন্ডিং টপিক পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, পাশাপাশি 2 বছরের প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই সুন্দরভাবে ওয়ানলাইনার এমসিকিউ ফরম্যাটে লেখা কুইকলি হার্ডলি তোমরা 3-4 ঘন্টার মধ্যে এই বইটি পড়ে কভার আপ করতে পারবে। বইটির অরিজিনাল প্রাইস রয়েছে 275, মাত্র 99 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ইবুক আকারে, সাথে সাথেই তুমি পেমেন্ট করার পর স্ক্রিনশট সেন্ড করলে পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ভারতের ভূগোলের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। ভারত পূর্ব পশ্চিমে কত কিলোমিটার বিস্তৃত? ভারতের যদি ওয়েস্ট থেকে ইস্টে আমরা যাই তাহলে টোটাল যে লেন্থটা মানে বিস্তৃতিটা সেটা আমরা দেখতে পাবো কত কিলোমিটার। অর্থাৎ যদি আমরা ওয়েস্টার্ন পার্ট থেকে একদম ইস্টার্ন মোস্ট পার্ট দেখি তাহলে ভারতের যে এক্সটেন্ডিং পোর্শনটা হয়ে যাবে সেটা হচ্ছে 2933 কিলোমিটার। অপশন বি হবে সঠিক উত্তর, তাই তো 2933 কিলোমিটার হবে সঠিক উত্তর। দেখো ভারতের একদম পশ্চিমতম অংশ যেটা হচ্ছে গুজরাটে রয়েছে এখানটায়, ওকে, এবং যেটা অরুণাচল প্রদেশের এই জায়গাটায় রয়েছে, অর্থাৎ 68°7' থেকে 97°25' যে এক্সটেন্ট সেইটা হচ্ছে 2933 কিলোমিটার। ওকে, এবং দেখো উত্তর থেকে দক্ষিণে এই বিস্তৃতিও দেওয়া হয়েছে 3214 কিলোমিটার। ইন ডিটেলসে যদি আমরা দেখি এখানে দেখতে পাবো ডিটেলসে আমাদের অনেক তথ্য দেওয়া রয়েছে, খুব ভালোভাবে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে। ভারতের উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে তোমাকে প্রশ্ন করবে ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, তো অ্যান্সারটি হবে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। পৃথিবীর মোট আয়তনের মাত্র 2.4%, মাত্র 2.4% বা 2.42% ইন ডিটেলস যদি দেখো সেই ক্ষেত্রে হয়ে যাবে তার আয়তন। এবং আয়তনের দিক থেকে ওয়ার্ল্ডের র্যাঙ্ক যদি দেখো ভারতের, তো সেই ক্ষেত্রে সপ্তম র্যাঙ্ক হয়ে যাবে, 7th র্যাঙ্ক। ওকে, এবং অক্ষাংশগত বিস্তার কত? 8°4' থেকে 37°6' ভারতের অক্ষাংশগত বিস্তৃতি, এবং দ্রাঘিমাংশগত বিস্তার দেখলে হয়ে যাবে 68°7' থেকে 97°25' হচ্ছে দ্রাঘিমাংশগত বিস্তৃতি, এবং সেটা পূর্ব অবশ্যই। ভারতের মোট এই মুহূর্তে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এইটাও তোমাদের প্রশ্ন করে ডিরেক্টলি যে কটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে। অনেক সময় নাম দিয়ে তোমাকে মানে ফাঁদে ফেলাবার চেষ্টা করতে পারে, 2 বা 3টে নাম দিল দিয়ে বললো কোনটি নয়, এভাবেও প্রশ্ন হয়। তো মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, টোটাল এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। ভারতের প্রমাণ সময় ধরা হয় 82°30' পূর্ব, যেটা হচ্ছে গ্রিনিচ মেন টাইম বা জিএমটি থেকে 5.5 ঘন্টা এগিয়ে। এই বিষয় থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে বিগত বছরে। ভারতের পূর্ব পশ্চিম দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য কত? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1 ঘন্টা 56 মিনিট। ওকে, এবং উত্তর দক্ষিণে বিস্তার কত? উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার, এবং পশ্চিমে বিস্তার মানে পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার, যেটা তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছিল। তো আশা করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট উপলব্ধি করতে পারছো এবং তোমাদের ডেফিনেটলি ক্লাসটা ভালো লাগবে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে, কারণ অনেক ক্লাস আসবে, অনেক ক্লাস আমাদের চলে এসছে। তো সেই সমস্ত ক্লাসগুলো অবশ্যই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আমাদের টেলিগ্রামে সমস্ত ক্লাস দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লাসটা দেখার পরে জয়েন হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করেনি? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম। তো বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করেনি ভারতবর্ষের কোন রাজ্য? সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ রাজ্য হবে সঠিক উত্তর, অপশন সি। আমরা মানচিত্রের সাহায্যে বিষয়টি দেখার চেষ্টা করবো একটু। দেখো অপশন সি হলো আমার সঠিক উত্তর, বাংলাদেশের সাথে কোনো সীমানা নেই। যদি ভারতের মানচিত্র দেখা একদম পূর্ব দিকে এখানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের সাথে ডেফিনেটলি বাংলাদেশের সীমানা রয়েছে, এবং সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা। উত্তর দিকে দেখো এখানটায় মেঘালয় রয়েছে, তাহলে মেঘালয়ের সাথে সীমানা রয়েছে। এরপরে দেখো আসাম, এই জায়গাটায় রয়েছে আসাম, তাহলে আসামের সাথেও সীমানা রয়েছে। ডান দিকে লক্ষ্য করে দেখো মিজোরাম, মিজোরামের সাথে সরাসরি বর্ডার রয়েছে এখানে। ত্রিপুরার সাথে বর্ডার রয়েছে,
বাট দেখো অরুণাচল প্রদেশ একদম এই দিকে, একদম পূর্ব দিকে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সাথে কোনো রকম কিন্তু বর্ডার নেই। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অর্থাৎ টোটাল লেন্থ অফ কোস্টাল লাইন যদি আমাদের বলা হয় মেনল্যান্ডের ক্ষেত্রে ভারতের, তাহলে মেনল্যান্ডের কোস্টাল লাইন টোটাল হয়ে যাবে সব থেকে বেশি দৈর্ঘ্য 7516 কিলোমিটার, এবং টু বি অ্যাকুরেট 7516.6 কিলোমিটার। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ভারতের মানচিত্রটা লক্ষ্য করে এখানে আমি দিয়েছি তোমাদের ওয়েস্টার্ন এবং ইস্টার্ন পার্টটা। তো ভারতবর্ষের মানচিত্র লক্ষ্য করলে একদম গুজরাট থেকে শুরু করে আমাদের দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপরে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এই টোটাল রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের যে উপকূল রেখা পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত এটা রয়েছে। এবং এই যে মেনল্যান্ডের উপকূল রেখাটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে 7516.6 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষাতে ডিরেক্টলি কোশ্চেন হয়। এরপরে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, কোন উপকূল কি নামে পরিচিত? তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেককে আমি একটু দেখিয়ে দেবো। দেখো গুজরাটের উপকূল রান অফ কাচ, কাচ উপকূল বা গালফ অফ কাচ বলা হয় এখানে, কাথিয়াবাড়, কাথিয়াবাড় উপকূল নামে পরিচিত। আচ্ছা দেখো কোঙ্কন উপকূল যেটা হচ্ছে তোমাদের কোস্টাল লাইন অফ সাবমার্জেন্স, যেটা সাবমার্জ হয়েছে, কোঙ্কন উপকূল বলা হচ্ছে গোয়ার পাশাপাশি মহারাষ্ট্রে। এবং যেটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে মালাবার কোস্ট, কেরলের মালাবার কোস্ট, ঠিক আছে। করমন্ডল উপকূল তামিলনাড়ুতে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের অন্ধ্র কোস্ট। আর তোমাদের এখানে মাঝখানে রয়েছে পুলিকট লেক রয়েছে এখানটায়। এবং উপর দিকে যদি যাও একটু উত্তর সরকার উপকূল দেখতে পাবে, যেটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। আর পশ্চিমবঙ্গে বে অফ বেঙ্গল, ঠিক আছে, দীঘা এবং শঙ্করপুর উপকূলবর্তী অঞ্চল। তো এগুলো তোমাদের মাথায় মনে রাখতে হবে। চলো নেক্সট পরবর্তী অনেকগুলো টপিক প্রশ্ন রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট, ওকে, যে ফ্যাক্ট গুলো তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য তোমাদের মেনল্যান্ডের ক্ষেত্রে বললাম 7516.6 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা যদি বলা হয় ভূখণ্ডে, তাহলে 5422.6 কিলোমিটার। ভারত 9টি রাজ্যে একটি উপকূল রেখা ভাগ করা, টোটাল 9টি রাজ্যের মধ্য দিয়ে উপকূল রেখা কিন্তু গিয়েছে, মানে উপকূলবর্তী রাজ্য। যেরকম গুজরাট তোমাদের বললাম, মহারাষ্ট্র বললাম, গোয়া বললাম, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, টোটাল এই রাজ্যগুলো কিন্তু উপকূলবর্তী অঞ্চলের রাজ্য। নেক্সট দেখো রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে গুজরাটে 1215 কিলোমিটার, এবং সব থেকে তোমাকে এখানে নাম্বার জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করবে কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, সেটা হচ্ছে গুজরাটে। রাজ্য এবং দ্বীপ অঞ্চলের মধ্যে সব থেকে বেশি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 1962 কিলোমিটার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, এখনো হাতে সময় রয়েছে। 1550টি এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার সব সলভ করে গেলে তোমার কিন্তু কোনো ক্ষেত্রেই আর অসুবিধে হবে না। বিভিন্ন বিষয় থেকে তোমরা কনসেপ্ট এখানে পেয়ে যাবে। একদম তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে এই জেনারেল নলেজের বুকটি ক্রিয়েট করা হয়েছে। অফিসিয়াল প্রাইস অনেক রয়েছে 249, বাট তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে আমরা মাত্র 89 টাকার বিনিময়ে এটি অফার প্রাইসে এখন প্রোভাইড করছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা এখনো সংগ্রহ করেনি, মাত্র 3 থেকে 4 ঘন্টা পড়লেই এই সমস্ত যে বইগুলো, ইবুক গুলো রয়েছে তোমাদের কিন্তু কাভার আপ হয়ে যাবে। অর্থাৎ তোমার হাতে যদি একদিনও সময় থাকে, দুদিনও সময় থাকে, তাহলে তুমি কমপ্লিট করতে পারবে। এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকের সেকেন্ড এবং লেটেস্ট এডিশন প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ হ্যান্ড রিটেন বাংলা ভাষায়, অল টপিক ইনক্লুডিং আর্ট এন্ড কালচার তোমরা এই স্ট্র্যাটেজিকে বইয়ের মাধ্যমে পেয়ে যাবে, সমস্ত টপিক আকারে লেখা। তো যারা নিতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু সংগ্রহ করতে পারবে। আবার আমার এই সমস্ত কথাগুলো দেখে অনেকে বলবে শুধু অ্যাড চলছে। তো ফ্রিতে, 1 নম্বর হচ্ছে ফ্রিতে ক্লাস দেখছো, তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। 2 নম্বর হচ্ছে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো জানে না। তো স্বল্প মূল্যে যদি আমি সঠিক এডুকেশন পেতে পারি, আমার যদি পরীক্ষা যে পথ, সেই পথটা যদি প্রশস্ত হয়, মজবুত হয়, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের ভালো হবে। ওকে, তো তোমার কাজে না লাগলেও অনেকের কাজে লেগে যাবে। তোমরা শুধু ভাবো স্যারের এখানে উপকৃত হবে, স্যারের উপকারের পাশাপাশিও স্টুডেন্টরা উপকৃত হচ্ছে। আমি কি পেলাম সেটা তোমার বড় কথা নয়, তুমি কি পাচ্ছ সেটাই বড় কথা। আমি তোমাকে একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করছি, একটা কন্টেন্ট প্রোভাইড করছি, সেটা ক্রিয়েট করতে মেহনত লেগেছে এবং সেই বিষয়ের জন্য অবশ্যই তোমাকে কিছু পে করতে হবে, কারণ ফ্রিতে কোনো কিছু হয় না, যেমন নেওয়াটাও ভালো নেই। এবং তোমাকে যদি বলা হয় ফ্রিতে চাকরি করতে, নিশ্চয়ই তুমিও করবে না। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টে এগুলো বলছে, ডেফিনেটলি অনেক 100 জনের মধ্যে 2 জন অবশ্যই বলছে খারাপ কথা, কিন্তু 98 জন ভালো কথা বলছে। আমি কিছু মনে করছি না, বাট তাদেরকে এই মেসেজটা দেওয়া দরকার আছে, ঠিক আছে। তো এই সমস্ত কন্টেন্টে কমেন্ট করতে এসো না, ক্লাস দেখছো, ঠিক আছে, বাকি এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট করে কিছু লাভ হবে না। ওকে, তোমারই ক্ষতি হবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে ফিরে যাই। ভারত চীন সীমান্ত রেখাটির নাম কি? ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, এলওসি। ভারত চীন সীমান্ত রেখাটির নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ম্যাকমোহন লাইন। তো বিভিন্ন বাউন্ডারি বা বর্ডার দিয়ে পিএসসি মিসলেনিয়াসে বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে দেখলেই বুঝতে পারবে কোশ্চেন কিন্তু হয়েছে। তাহলে ভারত চীন সীমান্ত রেখাকে আমরা ম্যাকমোহন লাইন বলে থাকি। যদি দেখো একদম লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই জায়গাটা এবং পাশাপাশি এইখানটায় দেখতে পাবে তোমরা এই দার্জিলিং, ঠিক আছে, এই যে এখানটায় রয়েছে সিকিম,
এবং অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে দার্জিলিং বললাম, সিকিম হবে। তো এই সমস্ত রাজ্যগুলো ভারতের বাউন্ডারি রয়েছে চায়নার সাথে ডিরেক্টলি, যেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তোমাকে জানতে হবে যে কোন লাইনটা রয়েছে, ম্যাকমোহন লাইন। ওকে, নেক্সট আমরা দেখে নেব বিভিন্ন লাইন কোন দেশের সাথে ভারতের রয়েছে। দেখো পাকিস্তান এবং ভারতের মধ্যে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। ডুরান্ড লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাক অধিকৃত কাশ্মীর বা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, হিমালয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার? লেন্থ অফ হিমালয় যদি হয়ে যায়, সঠিক উত্তরটি হয়ে যাবে আমার এখানে 2500 কিলোমিটার। অপশন বি হবে আমার কারেক্ট অ্যান্সার। ভালো করে এখানটায় দেখো, অপশন বি হলো সঠিক উত্তর। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত কন্টেন্টের কথা ভাবছো জিকে বইটি নেবো কিনা, তার মধ্যে এই সমস্ত বিষয় সুন্দরভাবে রয়েছে, পাশাপাশি 1550টি এমসিকিউ, মানে বুঝতে পারছো 5000 ওয়ান লাইনার। তোমার কিন্তু একটা কমপ্লিট আইডিয়া, তুমি কমপ্লিট সাজেশন এখান থেকে পেতে চলেছো লাস্ট মিনিটে। ওকে, তো হিমালয় হচ্ছে তেথিস সাগরের সৃষ্ট একটি ভঙ্গিল পর্বতমালা, যেখানে পূর্বে তেথিস সাগর ছিল। সেখানে পলি রাশি চাপা পড়ে পলি নুড়ি বালিকাকর এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে তাপ এবং চাপে ভাঁজকে এবং ভূগাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে। হিমালয় পর্বতমালা ইউরেশিয়ান প্লেট এবং ভারতীয় প্লেটের মধ্যে একটি অভিসারী প্লেট সীমানায় গঠিত হয়েছে। এটাও মনে রেখো যে কোন প্লেট বাউন্ডারিতে গঠিত হয়েছে, অভিসারী পাট সীমানায়। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার, প্রস্থ হচ্ছে কাশ্মীরের কাছে 500 কিলোমিটার এবং অরুণাচল প্রদেশে 200 কিলোমিটার, অর্থাৎ অঞ্চলভেদে পার্থক্য রয়েছে। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত হিমালয় পর্বতমালার বিস্তৃতি রয়েছে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। নিম্নের কোন পাহাড়টি অরুণাচল প্রদেশে অবস্থিত? শিলং, নাগা, ডাফলা, খাসি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডাফলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ পাহাড়গুলো যদি দেখো তাহলে দেখতে পাবে, একটু তোমাদের জন্য দিয়ে দিই এখানটায়। দেখো অরুণাচল প্রদেশে কি কি পাহাড় রয়েছে? আবর, মিসমি, মিরি এবং ডাফলা। ভালো করে মনে রেখো, অরুণাচল প্রদেশে কি কি পাহাড় রয়েছে? আবর, মিসমি, মিরি এবং ডাফলা। মেঘালয়ে কি কি রয়েছে? গারো, খাসি এবং জয়ন্তিয়া। নাগাল্যান্ডে কি কি পাহাড় রয়েছে? নাগা পাহাড়। ভারত এবং মায়ানমারের সীমানা। তাহলে তোমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে যে ভারত এবং মায়ানমারের মধ্যে কি, মানে কোন পাহাড় দ্বারা মানে সীমারেখা নির্ধারিত হয়েছে? নাগা পাহাড় দ্বারা। এবং এই নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি। মিজোরামে মিজো পাহাড়, ব্লু মাউন্টেন হচ্ছে মিজোরামের মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাকে কোশ্চেন করবে ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত, তুমি হুট করে দেবে তামিলনাড়ুতে, কারণ সেখানে নীলগিরি দেখা যায়, নীলগিরি মানে ব্লু মাউন্টেন, তোমরা এই কনসেপ্টটা হবে, বাট নট, দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ব্লু মাউন্টেন মিজোরামে মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট পরবর্তী কোশ্চেন, কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী স্থানে হিমালয় কি নামে পরিচিত? তো তোমাদের হিমালয়ের যে বিভিন্ন সেকশন ওয়াইজ নাম রয়েছে এটা কিন্তু অনেক ভাগে বিভক্ত। তো কালী এবং তিস্তা নদীর মাঝে যেটা রয়েছে হিমালয়, সেই অংশটাকে আমরা নেপাল হিমালয় বলছি, অর্থাৎ আঞ্চলিক বিভাগ এটা কিন্তু পড়ে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। যদি তোমরা মানচিত্রের সাহায্যে লক্ষ্য করো অনেক সুবিধা হবে, বাট তোমাদের আমি ডিরেক্টলি এখানে ডেটা বা ফ্যাক্টটা প্রোভাইড করে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে তোমাদের বিষয়টাকে ক্র্যাক করার জন্য। দেখো হিমালয়কে 4টি আঞ্চলিক বা রিজনাল ডিভিশনে ভাগ করা হচ্ছে মেনলি এখানে, যেটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, সেকেন্ড হচ্ছে কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয় এবং আসাম হিমালয়। তাহলে পাঞ্জাব হিমালয় যেটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু এবং শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানকে আমরা পাঞ্জাব হিমাচল বলছি। ভালো করে মনে রাখবে, সিন্ধু এবং শতদ্রুর মধ্যবর্তী অংশ পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয় হলো শতদ্রু এবং কালী নদীর মাঝখানে, নেপাল হিমালয় হলো কালী এবং তিস্তা নদীর মাঝখানে, আসাম হিমালয় হলো তিস্তা এবং দিহং নদীর মাঝখানে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। নেক্সট প্রশ্ন, হিমালয় পর্বতমালার অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো হিমালয় পর্বতমালায় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এই নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে এবং তোমাদের কনফিউজিং ক্রিয়েট করার জায়গা। কিরকম স্যার কনফিউজিং ক্রিয়েট হয় এখানটায়, বলে দিচ্ছি তোমাদের প্রত্যেককে। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে হিমালয় পর্বতমালায় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। কেন স্যার? আমরা তো জেনে এসেছি গড উইনস্টিন ছোটবেলা থেকে, ডেফিনেটলি। এবং তোমাদের কিন্তু গড উইনস্টিন যদি থাকে, কাঞ্চনজঙ্ঘা না থাকে, তাহলে গড উইনস্টিন আনসার হবে। দুটো একসাথে থাকলে কাঞ্চনজঙ্ঘা হবে। আবার কোশ্চেনের মধ্যে যদি ঘুরপ্যাচ থাকে, যেরকম তোমাদের বলে ইনক্লুডিং ডিসপিউটেড এরিয়া, অর্থাৎ যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর রয়েছে সেই জায়গা সমেত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যদি বলা হয়, তাহলে গড উইনস্টিন হবে, আদারওয়াইজ কাঞ্চনজঙ্ঘা হবে। কারণ তোমাদের গড উইনস্টিন বা কেটু এটা কিন্তু পিওকেতে রয়েছে এবং ডিসপিউটেড এরিয়ার জন্য ভারত কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে অনেক সময় প্রাধান্য দিয়ে থাকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে অফিসিয়ালি। ওকে, তো চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। ভাঙর অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত? তো ভাঙর অঞ্চলকে পাঞ্জাবে বলা হয় ধায়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও এখানে ব্যাখ্যা সহ বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। ধায়া বেট দুন কি? দেখো ধায়া হচ্ছে পাঞ্জাবের প্রাচীন পলিগঠিত অঞ্চল, ধায়া নামে পরিচিত। বেট হচ্ছে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চল, বেট। তাহলে পাঞ্জাবের দুটো পলিগঠিত অঞ্চল, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে নবীন। প্রাচীনটাকে আমরা ধায়া বলছি, বেট বলছি আমরা নবীনটাকে।
দুন কি? দুন কথাটির অর্থ হলো দুটি পর্বতের মাঝখানের নিচু জমি। শিবালিক এবং হিমালয়ের মাঝখানে যে সংকীর্ণ উপত্যকা রয়েছে সেটাকে দুন উপত্যকা বলা হয়। এবং দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। কম সময়ের মধ্যে তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগছে তো? একটু কমেন্ট করে জানাবে আমাকে, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবে। কেমন লাগলো ক্লাসটা মাস্ট জানিও তোমরা প্রত্যেকে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, বিপাশা এবং রবির বা রাভি নদীর মধ্যবর্তী দোয়াব কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বারি দোয়াব। বিপাশা এবং রাভি নদীর মধ্যে যে মাঝখানে দোয়াবটা রয়েছে তাকে বারি দোয়াব বলে। তো বিভিন্ন টাইপের যে দোয়াব এখান থেকেও কোশ্চেন হয়, ভালো করে দেখে নাও। বিস্ত দোয়াব, বিস্ত দোয়াব বলা হয় বিপাশা এবং শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চল বিস্ত দোয়াব। রচনা দোয়াব, রবি এবং চন্দ্রভাগা, প্রত্যেকটি দেখো নদীর নামের যে প্রথম ওয়ার্ড সেই টাইপের নাম নিয়ে কিন্তু করা হয়েছে। রচনা দোয়াব, রবি চন্দ্রভাগা, রচ। বিস্ত দোয়াব, বিপাশা শতদ্রু। চাজ দোয়াব, চন্দ্রভাগা, ঝিলাম। সিন্ধ সাগর, ঝিলাম এবং সিন্ধু। ওকে, এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নাও। এবং এই ক্লাসটি দেখে নিলে আশা করছি তুমি যদি ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু না জেনে থাকো, অনেকটা তোমার কনসেপ্ট বিল হবে এবং তুমি কমন পাবে পরীক্ষাতে। ওকে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাড়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে। অনেক প্রশ্ন হয় এবং তোমাদের কনফিউজ ক্রিয়েট হয়, আমি জানি প্রত্যেকে এটা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাড়া, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। এরপরে পরপর আরো তিনটে বলে দিলে তোমার মাথা গুলিয়ে যাবে, তো ভালো করে কনসেন্ট্রেট করো এখানটায়। পূর্বঘাট, পূর্বঘাট মানে ইস্টার্ন ঘাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটা। তো এই দিকে সব থেকে বড় বা সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সেটা হচ্ছে জিন্দাগাড়া। পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন পার্ট, মহারাষ্ট্রের দিকটা ভেবে নাও। আমাদের পশ্চিম দিকে মহারাষ্ট্র রয়েছে, মানে সহজ করার জন্য আমি বোঝাচ্ছি, আরো অনেক স্টেট রয়েছে, এটা আরো ভেবে নিও না কেউ, ঠিক আছে? তাহলে পশ্চিম দিকে আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি, নীলগিরি দোদাবতা সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। গুরুশিখরের ডাইরেক্ট লেন্থ বা হাইট কত তোমাকে জিজ্ঞেস করে, হাইট কত, উচ্চতা কত? 1722 মিটার। ওকে, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। বিন্ধ্য ও সাতপুরা হলো ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, সুপ পর্বত, ক্ষয়জাত পর্বত। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে বিন্ধ্য এবং সাতপুরা হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ভঙ্গিল পর্বতের উদাহরণ তোমাদের হয়ে যাবে হিমালয় পর্বতমালা, এবং ক্ষয়জাত পর্বতের উদাহরণ হবে আরাবল্লী পর্বতমালা। এবং আরাবল্লী প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ এটাও কিন্তু হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। পশ্চিম উপকূল কেরালা রাজ্য কি নামে পরিচিত? তোমাদের একটু আগেই বললাম যে কেরালা কোন উপকূল কি নামে পরিচিত, সেটা জিজ্ঞেস করে এখান থেকে আরো ভালো করে বুঝে নাও ডিটেলসে। তো দেখো, ওয়েস্টার্ন উপকূল যেটা কেরালাতে কি নামে পরিচিত, কেরলে আমরা বলেছিলাম মালাবার উপকূল। ডেফিনেটলি অপশন বি হবে সঠিক উত্তর, কেরলে মালাবার উপকূল নামে পরিচিত। খুব ভালোভাবে এইখানটায় দেখবে তোমরা, মহারাষ্ট্রে বলা হচ্ছে কোঙ্কন উপকূল। দেখো এইখানটায় রয়েছে, শুধুমাত্র মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্র পাশাপাশি গোয়া এবং কর্ণাটকের কিয়দংশ নিয়ে বা কর্ণাটকের সমগ্রটা নিয়েই বলা হচ্ছে কোঙ্কন উপকূল। মালাবার কোষ বলা হচ্ছে সম্পূর্ণভাবে কেরালা উপকূলকে মালাবার উপকূল। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের অর্ধাংশ নিয়ে করমন্ডল উপকূল। আর নর্থ সরকার উপকূল যেটা বলছে তোমার অন্ধ্রপ্রদেশের অর্ধাংশ থেকে শুরু করে তোমাদের একদম উড়িষ্যার মাঝখান পর্যন্ত রয়েছে নর্থ সরকার উপকূল। এবং তারপরে উড়িষ্যার পুরোটা এবং বেঙ্গল পর্যন্ত যেটা হচ্ছে উৎকল উপকূল নামে পরিচিত। তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে উপকূলবর্তী রাজ্যগুলির মধ্যে তেলেঙ্গানা রয়েছে, তো তেলেঙ্গানা অবশ্যই উপকূলবর্তী অঞ্চলের মধ্যে নয়। তো ভারতের মোট 9টি রাজ্য উপকূলবর্তী অঞ্চলে রয়েছে। আর একবার রিপিট করে নাও, নাহলে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো এখানে ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে। মহারাষ্ট্রে কোঙ্কন উপকূল, কর্ণাটকে কানাডা উপকূল। আচ্ছা, কর্ণাটকে কানাডা এবং কোঙ্কন উপকূলও বলা হয়। কেরালা মালাবার উপকূল, তামিলনাড়ু করমন্ডল উপকূল এবং উড়িষ্যাতে উত্তর সরকার উপকূল। নেক্সট পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য তোমাদের স্ক্রিনে। ভারতের সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর, মিনিকয়। হয়ে গেল, কেউ উত্তর পারবে না আমি জানি প্রত্যেকে। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের সক্রিয় বা অ্যাক্টিভ আগ্নেয়গিরি যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে আন্দামানে অবস্থিত। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। সক্রিয় আগ্নেয়গিরি কোথায় রয়েছে? আন্দামানে রয়েছে। যদি তোমাদের দেখায়, এখানে দেখতে পাবে ব্যারেন আইল্যান্ড। ওকে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় মানচিত্রটা, ব্যারেন আইল্যান্ড। তো এটা হচ্ছে আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড, আন্দামান নিকোবর। তো এইখানটায় রয়েছে ব্যারেন আইল্যান্ড। পোর্ট ব্লেয়ারটা রয়েছে দেখো আন্দামান যে আইল্যান্ড, আন্দামান দ্বীপের এইখানটায় মাঝখানটায়, মিডিল আন্দামান। ওকে, লিটল আন্দামান সবার নিচে রয়েছে লিটল আন্দামান, এবং তার নিচে দেখো কার নিকোবর রয়েছে, তার মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, দেখতে পাচ্ছ এখানটায়। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। নাক্কি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নাক্কি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এটা রাজস্থানে। তোমরা যদি ডিটেলস ভিডিও চাও, ভূগোলের একটা প্লেলিস্ট রয়েছে, ম্যারাথন ক্লাস একটা রয়েছে, সমস্ত বিষয় রয়েছে, ওইগুলো পরপর দেখে থাকো। তোমাদের বিভিন্ন হ্রদ, বিভিন্ন জলপ্রপাত ইত্যাদি বিষয়গুলো করানো হয়েছে, তো সেই ক্লাসগুলো দেখতে পারো। নাক্কি হ্রদ রয়েছে রাজস্থানে। অপশন
বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আদারওয়াইজ তোমরা জিস্ট ইনফরমেশন এখানেও পেয়ে যাবে। ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সমূহ সম্পর্কে আমরা দেখবো এরপরে। দেখো কেরালাতে কি কি হ্রদ রয়েছে। কেরল রাজ্যে রয়েছে অষ্টমুদি, ভেমনাদ কয়াল। রাজস্থানে রয়েছে পুষ্কর হ্রদ, সম্বর হ্রদ, উদয়পুর হ্রদ, নাক্কি হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ। জম্মু কাশ্মীরের ডাল লেক, উলার লেক। অন্ধ্রপ্রদেশের কোলেরু লেক এবং পুলিকট লেক। তোমাকে জিজ্ঞেস করবে কোলেরু লেক কোথায় অবস্থিত বা পুলিকট লেক, এইখান থেকে কোশ্চেন হয়। মণিপুরে লোকটাক হ্রদ। মহারাষ্ট্রে লোনার লেক, যেটা হচ্ছে ক্রেটাল লেক বলা হয়। উত্তরাখণ্ডের রূপকুণ্ড, ভীমতাল, নৈনিতাল। হিমাচল প্রদেশের সুরজতাল, চন্দ্রতাল। তেলেঙ্গানা নিজাম সাগর। অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড এবং লাদাখে হচ্ছে প্যাংগং সো বা সো মোরবি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। জিরো উপত্যকা বা জিরো ভ্যালি কোন রাজ্যে রয়েছে? তো সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ রাজ্যে জিরো উপত্যকা বা জিরো ভ্যালি রয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। তো ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা এইগুলো তোমাদের জানা দরকার, একটু প্রত্যেকে দেখে নাও এখানটায়। দেখো অপশন বি হলো সঠিক উত্তর। ভারতের বিভিন্ন উপত্যকা, উত্তরাখণ্ডে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার, তুন উপত্যকা। হিমাচল প্রদেশে রয়েছে কুলু কাংড়া স্পিতি উপত্যকা। কেরলে রয়েছে সাইলেন্ট ভ্যালি উপত্যকা। অন্ধ্রপ্রদেশে আরাকু ভ্যালি উপত্যকা। চুম্বি উপত্যকা সিকিম ভুটান চীন সীমান্তে রয়েছে। দামোদর উপত্যকা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, বালিয়াড়ি নিম্নের কোন স্থানের ভূপ্রকৃতি? পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, গুজরাট। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে বালিয়াড়ি হচ্ছে পশ্চিম রাজস্থানে রয়েছে, কারণ সেখানে মরুভূমি রয়েছে। কি মরুভূমি? থর ডেজার্ট। এবং থর ডেজার্টে পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি দেখা যায় বেশিরভাগ। এছাড়াও উপকূলবর্তী অঞ্চলেও বালিয়াড়ি দেখা যায়, যেমন তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবে মন্দারমণিতে বেশি করে বালিয়াড়ি সব থেকে লক্ষ্য করা যায়। চলো নেক্সট, নাথুলা গিরিপথটি কোন রাজ্যে রয়েছে? নাথুলা গিরিপথ, তো নাথুলা গিরিপথ রয়েছে সিকিম রাজ্যে। বিভিন্ন পাসেস বা গিরিপথ দিয়ে তোমাদের কোশ্চেন হয়, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ গিরিপথের লিস্ট তোমাদের আমি প্রোভাইড করব। জম্মু কাশ্মীরে রয়েছে বানিহাল গিরিপথ, বুর্জিলা গিরিপথ, কারাকোরাম গিরিপথ এবং তিরপাঞ্চাল গিরিপথ। কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। হিমাচল প্রদেশের অন্যতম গিরিপথগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, বারলাচালা, রোটাং এবং সিপকিরা। অরুণাচল প্রদেশের বোমডিলাটা পরীক্ষাতে ডিরেক্টলি প্রশ্ন আসে। ইয়াং আপপাস, উত্তরাখণ্ডের লিপুলেকটাও অবশ্যই প্রশ্ন আসে। আর সিকিমের নাথুলা, জেলেপলা এগুলো থেকে কোশ্চেন হয়। নীতি ধর্ম মানা পাস এগুলো রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত গিরিপথটির নাম? সর্বদক্ষিণে অবস্থিত গিরিপথ হচ্ছে তোমাদের সেনকোট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরপরে তোমাদের দক্ষিণ দিকের বা ওয়েস্টার্ন পার্টের যে গিরিপথ সেগুলো আমি দেখাবো। মহারাষ্ট্রে ভোরঘাট এবং থালঘাট, যে দুটো জায়গাকে কানেক্ট করে সেগুলো অবশ্যই দেখে যাও। ভোরঘাট হচ্ছে মুম্বাই পুনে, থলঘাট হচ্ছে মুম্বাই নাসিক। কেরলে রয়েছে পালঘাট এবং সেনকোট। পালঘাট হচ্ছে পালাক্কাড় এবং কোয়েম্বাটুরের মাঝখানে। সেনকোট রয়েছে কোলাম এবং মাদুরাইয়ের মাধ্যমে, ওকে, মধ্যে। চলো নেক্সট, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন নাম রয়েছে। তো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। তো ব্রহ্মপুত্রের বিভিন্ন নামগুলো একটু দেখে নাও। তিব্বতে বলা হয় সাংপো, অরুণাচল প্রদেশে বলা হয় দিহং এবং আসামে বলা হয় ব্রহ্মপুত্র, আর বাংলাদেশে যমুনা। তাহলে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় অরুণাচল প্রদেশে কি বলা হয়, তিব্বতে কি বলা হয়। অরুণাচল প্রদেশে সাংপো, আর অরুণাচল প্রদেশে দিহং এবং তিব্বতে বলা হচ্ছে সাংপো। আসামে ব্রহ্মপুত্র নামটা অবশ্যই শুনেছো। এবং ব্রহ্মপুত্র নদীতে সব থেকে বৃহত্তম দ্বীপ রয়েছে, যেটা হচ্ছে মাজুলি দ্বীপ। বাংলাদেশ যমুনা, এবং সেটা ওয়ার্ল্ডের অবশ্যই। চলো নেক্সট, অমরকন্টক মালভূমি থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? অমরকন্টক মালভূমি থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা সঠিক উত্তর। অপশন এ হলো। তোমাদের আরেকটা বিষয় বলে থাকি, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে অনেক স্ট্যাটিক পোর্শন হয়, যেরকম ভারতের বিভিন্ন যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে তার লিস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভের লিস্ট, তারপরে তোমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে তোমাদের রামসার সাইট, পাশাপাশি টাইগার রিজার্ভ ইত্যাদি বিভিন্ন স্ট্যাটিক পোর্শন থেকে কোয়েশ্চেন হয়। তো স্ট্যাটিক জিকের কমপ্লিট সমাহার পেতে অবশ্যই আমাদের স্ট্যাটিক জিকে বইটি তোমাকে হেল্প করবে, ওইখানে সমস্ত টপিক ইনক্লুডেড রয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা নর্মদা নদী সম্পর্কে একটু দেখবো। দেখো এই নদীটি মধ্যপ্রদেশের দীর্ঘতম নদী, তারপরে স্থানে তাপ্তি রয়েছে। নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকন্টক হিল। সে অমরকন্টক হিল যেটা অনুপপুর জেলায় রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের, নর্মদা রেওয়া নামেও পরিচিত। মধ্যপ্রদেশের লোকেরা এটাকে সম্পূর্ণরূপে নর্মদা নদীর উপর নির্ভর করে থাকে এবং জীবন রেখা বলা হয় মধ্যপ্রদেশের। এটি ভারতের অন্যতম প্রধান নদী, যেটা পূর্ব থেকে পশ্চিমে তাপ্তি মাহির সাথে প্রবাহিত হয়েছে। মানে তাপ্তি এবং মাহিও কিন্তু পূর্ব দিকে প্রবাহিত। এবং মাহি নদী সম্পর্কে একটা ফ্যাক্ট জেনে নাও, যে টপিক অফ ক্যান্সার রয়েছে ভারতে, তাকে দুবার ক্রস করেছে। এবং নর্মদা নদী ওয়েস্ট ফ্লোয়িং সব থেকে দীর্ঘতম নদী এই নর্মদা নদী। নর্মদা নদী, ওকে, দৈর্ঘ্য কত? 1312 কিলোমিটার। নর্মদা নদীর সব থেকে দীর্ঘতম লেন, ওয়েস্টার্ন রিভার বলা হয়, মানে মোস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার বলা হয়। ওকে, চলো নেক্সট, চম্বল হলো ড্যাশের উপনদী। চম্বল কার উপনদী? সঠিক উত্তরটি হয়ে যাবে যমুনা নদীর উপনদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যমুনা, অপশন বি হলো সঠিক উত্তর। যমুনা নদী সম্পর্কে বিভিন্ন ফ্যাক্ট আমরা অবশ্যই দেখবো এখানটায়। দেখো একটি উপনদী একটি ছোট প্রবাহকে বোঝায়,
মানে উপনদী মানে হচ্ছে একটা মানে লিটল স্ট্রিম, যে যাকে বলা হচ্ছে স্মল স্ট্রিম, একটি বড় প্রবাহ বা নদীর দ্বারা পুষ্ট হয় যেটা, তাকে বলা হচ্ছে উপনদী। বৃহত্তর বা অভিভাবক নদীকে এখানে দরকার নেই তোমাদের এক্সপ্লেনেশন, আমার মনে হয় এই সময় কনসেপ্ট বিল করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা পড়ো। উত্তরাখণ্ডের বান্দরপুর শিখরে পশ্চিম ঢালে যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি, এবং গঙ্গার সব থেকে দীর্ঘতম যদি উপনদী বলা হয় সেটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী মোট দৈর্ঘ্য 1376 কিলোমিটার। কিছু প্রধান নদী রয়েছে ডান তীরে চম্বল, কেন, বেতোয়া, সন, টন, এগুলো দেখে নাও। এবং নদীটি বৃহত্তম উপনদী যা দেরাদুনের কাছে মিলিত হয়েছে গঙ্গার সাথে। যমুনার অন্যান্য উপনদীগুলির মধ্যে রয়েছে গিরি, ঋষিগঙ্গা, হনুমান গঙ্গা, আসান এবং বাটা নদী। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। নেক্সট, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো লাস্ট মিনিট তোমাদেরকে অনেক ফ্যাক্ট দিতে হচ্ছে এবং তাড়াতাড়ি কন্টেন্ট প্রোভাইড করতে হচ্ছে, কারণ তোমাদের সামনে পরীক্ষা রয়েছে এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করছো, যার জন্যই তোমাদের নিয়ে আসা। কোথাও কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আশা করছি আমার মানে জানতে জানতে ভুল হবে না, হয়তো কোথাও মানে ফ্লোতে ভুল হতেই পারে, আমি তার জন্য তোমাদের থেকে আগের থেকে সরি চেয়ে নিচ্ছি, এবং খুব বেশি ভুল নাও হতে পারে, মানে হয়তো প্রোনাউন্সিয়েশনে বা এক্সপ্লেনের ক্ষেত্রে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে, বাট তোমরা ডেটা বা অপশন বা অ্যান্সারের ক্ষেত্রে ডেফিনেটলি কারেক্ট পাবে। অপশন বি হবে সঠিক উত্তর, কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, তাই তো? ওকে, নেক্সট প্রশ্ন 24 নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য। সঠিক উত্তর কোনটা হবে বলো? ইদুক্কি জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? ইদুক্কি জলপ্রপাত যদি আমরা দেখি সঠিক উত্তরটি হয়ে যাবে এটা রয়েছে তোমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কেরালা রাজ্যে রয়েছে। ওকে, কেরল রাজ্যে। অপশন এ হলো সঠিক উত্তর, কেরালা রাজ্যে। ওকে, জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমরা দেখবো। পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর, ভাকরানাঙ্গার জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু, হীরাকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র মহানদী, নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা, এবং শিব সমুদ্রম কাবেরী, সর্দার সরোবর নর্মদা নদীর উপরে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটাও প্রশ্ন পড়ে। দার্জিলিং এর সিদ্রাপং, অনেক সময় কোয়েশ্চেন ডিরেক্টলি তোমাদের হয়ে যায়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তোমরা যারা এখনো ভাবছো কনসিডার করবো কি করবো না, ডেফিনেটলি তুমি করতে পারো, কারণ তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে, পরীক্ষা সামনে রয়েছে। আর পরীক্ষা যখন দেবে অবশ্যই একটা ভালো অ্যাটেম্প দাও। চাকরি পেলে কিনা সেটা আলাদা ব্যাপার, আমি বলছি অবশ্যই পাও প্রত্যেকে, বাট তুমি পড়ে করে যাচ্ছ একজন পরীক্ষার্থী, একজন স্টুডেন্ট অ্যাসপিরেন্ট হিসাবে, এটাই সব থেকে গর্বের বিষয় হবে তোমার কাছে। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী কোয়েশ্চেন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহর ঝিলাম নদীর তীরে অবস্থিত। অনেকবার প্রশ্ন হয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। বিভিন্ন নদী তীরবর্তী শহর নিয়েও আমাদের কিন্তু ক্লাস রয়েছে আলাদা করে। ওকে, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটা? ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হলো ভাকরা বাঁধ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে তামিলনাড়ুর করমন্ডল উপকূল, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাদের এক্সপ্লেনেশন অনেক কিছু এখানে রয়েছে, আমার মনে হয় এটা না জানলেও চলবে। ওকে, চলো নেক্সট। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে তাপমান, অপশন বি হবে সঠিক উত্তর। না জানলেও চলবে মানে এটা নয় যে তোমাকে জানা চলবে না, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে তোমার না জানলেও চলবে, অবশ্যই ডেফিনেটলি তোমাকে জানতে হবে। তুমি যদি সমস্ত বিষয়ে তোমার জ্ঞান থাকে ডেফিনেটলি সেটা কম্পিটিটিভ এক্সামে ভালো, এবং সেটা অবশ্যই ডেপথে নলেজ থাকা উচিত। চলো নেক্সট। হামুন ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে নিম্নের কোন দেশ? হামুন ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান, অপশন এ হবে সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কখন প্রবাহিত হয়? তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় মধ্য জুন থেকে সেপ্টেম্বর, এবং কেরল রাজ্যে প্রথম এন্টার করে, কেরল রাজ্যে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকেও সমস্ত ক্লাস আপডেট, পিডিএফ, কুইজে পার্টিসিপেটের জন্য, এবং তোমাদের অনেক ক্লাস আসতে চলেছে, সমস্ত ক্লাসের সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেই হবে। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং যারা বই নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।